মর্নিং ইউটি ফ্যামিলি ট্রাভেল উইথ সুবর আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে জোশ দেখে বুঝতে পারছো কতটা এক্সাইটেড আছি আজকের ব্লগের জন্য। তার সাথে গলার অবস্থাও খারাপ আছে ভাই। ওই যে বলে না, শেষ ভালো যার সব ভালো তার, সেরকমই হয়েছে আমার সাথে। কারণ কি, আমরা গিয়েছিলাম 31 তারিখে একটা প্রোগ্রামে, মানে নিউ ইয়ার পার্টিতে। সেখানে যে ফুল এনজয় হয়েছে, যে ব্লগটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। যেমন কি ওখানে ফুল এনজয় হয়েছে, সেরকম ওখান থেকে একটা রিটার্ন গিফটও পেয়েছি, সঙ্গে সর্দি আর কাশি। বাট সেটা বাদ দাও, আজকে আমরা কোথায় যাচ্ছি ভাই? কোথায় যেন একটা যাচ্ছি। ও আচ্ছা, আজকে যাচ্ছি আমি আবারও তোমাদের ঈশান রুদ্রদার সাথে দেখা করতে। ভাই 2023টা আমার কীরকম গেছে জানি না, বাট 2024-এ যে আমি নিউ ইয়ার পার্টিটা করেছি, ওটাতে একদম মুড ফ্রেশ হয়ে গেছে। সেই জন্য পরপর তোমাদের জন্য ধমাকা ভিডিও নিয়ে আসবো। 2023-এ আমি যতই না ল্যাদ খেয়েছি, 2024টা ফুল মেকআপ দিয়ে ট্রাই করবো। পরপর ভালো কন্টেন্ট আসতে থাকবে, সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম, সেই জায়গাটা তোমরা একটু দেখো। সকাল ভাই এরকম একটা জায়গা থেকে ব্লগটা স্টার্ট করছি, মানে বুঝতেই পারছো দিনটা কতটা ভালো যেতে চলেছে। তো চলো বেশি লেট না করে ঈশানদার ওখানে যাওয়া যাক। অলরেডি ভাই অনেকটা লেট হয়ে গেছে। আমার প্ল্যান ছিল 8টা-9টা নাগাদ ওখানে পৌঁছে যাওয়া, বাট এখন বাজছে 9:30। আর আমি এখনও প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে আছি দাদাদের ওখান থেকে। তো চলো বেশি না লেট করে এখন যাওয়া যাক। তো গাইস ফাইনালি শুভ ঈশানদের বাড়িতে চলে এসছে। বেচারি অনেক ঠান্ডা কষ্টে এসছে। এবার দেখি ঈশান কি করছে। বল, আমি কি জানি কি বলবি তুই? আমি কি জানি কি বলবো? স্ক্রিপ্টেড ব্লগ, যে স্ক্রিপ্টিং তো তোরা করেছিস, আমি কি করে জানবো? আজকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর গাইস। ছেলেটাকে আগের বার বিষ্ণুপুর নিয়ে গিয়েছিলাম, তখন ভাই পুরো মানে একদম শুকনো ফেরত এসেছিলাম আমরা। তো গাইস ফাইনালি আমি তো চলে এসেছিলাম ঈশানদার বাড়িতে। আর বাড়িতে তোমাদের কি দেখাবো, অলরেডি 5 থেকে 7 বার দেখিয়ে ফেলেছি হয়তো। আর এই যে ঈশানদা জাস্ট রেডি হচ্ছে। আর ভাই আমার জন্য অলরেডি 1-2 ঘন্টা লেট হয়ে গেছে, কারণ সকালে আমার উঠতে লেট হয়েছে, দিন আস্তে ভাই ঠান্ডাতে অবস্থা খারাপ, সেই জন্য আরো বেশি লেট হয়ে গেছে। তারপর এখন আমার জন্য লেট হচ্ছে। সে তো সময়ে আয় বা বেসময়ে আয়, দেরি হবে কি? আমাদের লগ্নে লেখা আছে আমাদের দেরি লগ্নে জন্ম হয়েছে। বিষ্ণুপুর আমরা কেন যাচ্ছি ওটা বলে দাও। বিষ্ণুপুর আমরা যাচ্ছি শুট করার জন্য যাচ্ছি। মানে ঈশানদা কি আসলে এরকম? তো বেসিক্যালি আমরা এখন বিষ্ণুপুর যাচ্ছি ঈশানদার একটা ভিডিও শুটের জন্য। আর ভিডিওটা আসবে ঈশানদার আরেকটা চ্যানেলের নাম কি? আরেকটা ব্লগার চ্যানেলে। ওখানে ঈশানদা একটা সিরিজ কন্টিনিউ করছে, দেখো বাংলা বলে। একটা পুরুলিয়ার ভালো এপিসোড এসেছে, যাও ডিসক্রিপশনে আর এখানে লিঙ্কটা আসছে, যে ক্লিক করো অ্যান্ড ভিডিওটা দেখো। আর কমেন্টে জানিও ঈশানদাকে কেমন লেগেছে ভিডিওটা। যেহেতু এখানে অনেকটা লেট হয়ে গেছে, চলে একদম বিষ্ণুপুর দিনে ওখানে যে ভিডিওটা কন্টিনিউ করছি। টাটা করে দাও। টাটা। ইয়ো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুর মানেই জানো তোমরা মন্দির নগরী। আর বিষ্ণুপুরের যে প্রথম মন্দিরটা থেকে আমরা স্টার্ট করলাম, সেটা হলো পিছনে দেখতে পাচ্ছ বিষ্ণুপুরের সবথেকে পুরনো মন্দির, যেটা রাসমঞ্চ নামে পরিচিত। আর আমরা এখন আছি একদম রাসমঞ্চের পিছনের সাইডে। আমরা এখানে বসে ইতিহাসকে অনুভব করছি, আর পিছনের দিকে ঐতিহাসিক রিল বানানো চলছে। তো গাইস আমরা এখন আছি পঞ্চরত্ন শ্যামরাই মন্দিরে। দেখতে পাচ্ছ আমরা একদম পিছনে আছে মন্দিরটা। আর এটা আরেকটা নাম হলো পঞ্চরত্ন শ্যামরাই মন্দির, যেটা বানিয়েছিলেন রাজা রঘুনাথ সিংহ 1643 সালে। জাগো রে দেখো রে দুনিয়ায় দেখো রে। তো গাইস আমরা যাচ্ছিলাম মিনময় মন্দির সাইডে। আর মন্দির সাইডে যাওয়ার সময় আমাদের চোখে পড়লো এই দুটো মন্দির। জায়গাটা বেশ সুন্দর লাগলো, সেই জন্য কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। আর শুধু এই দুটোই নয়, আরও এই সাইডে অনেক মন্দির আছে। বিষ্ণুপুরে ভাই এত মন্দির আছে, যেটা ঘুরে দেখা অন্তত একদিনে সম্ভব নয়। আর এই দুটো মন্দির তো আছে, মন্দিরের সাইডে ঠিক এরকম একটা পুকুর টাইপ আছে, ওই সাইডে আরো একটা মন্দির, এই সাইডে আরো একটা মন্দির। বাকি মন্দিরগুলোতে যেমন ভিড় ছিল, এই মন্দিরটাতে ঠিক উল্টো। আর মন্দিরটাতে দেখতে পাচ্ছ আই থিঙ্ক এখন কাজ টাজ কিছু চলছে। আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট লোকেশন হলো গড় দরজা। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো বিষ্ণুপুরের গড় দরজা। আর তার ঠিক সাইডেই আছে আমাদের লালাজি টেম্পল।
গাইস এখন যেটা তোমাদের দেখলাম ওটা ছিল রাধেশ্যাম মন্দির, তারপর আমরা এসেছি এখন জোড় বাংলা মন্দিরে। তো এটা হলো জোড় বাংলা মন্দির। আরেকটা আপডেট তোমাদের দিয়ে দিই, আগে যে রাসমঞ্চ আর বাকি টেম্পলগুলো ছিল সেগুলো একটা টিকিটে ইনক্লুড ছিল, মানে 20 টাকা করে টিকিট করলেই বাকি মন্দিরগুলো তোমরা ঘুরে দেখতে পাবে। বাট এই মিনময় পার্কে তোমরা যদি আসতে চাও, মিনময় পার্কের জন্য এক্সট্রা করে 5 টাকা লাগে, সেটা শুধুমাত্র এই গার্ডেনটার জন্য। হ্যাঁ 5 টাকা এমন কোনো ব্যাপার নয়, বাট ভিতরে এলে তোমরা এত সুন্দর একটা গার্ডেন দেখতে পাবে, যেটা আমার মনে হয় 5 টাকা অনুযায়ী ভাই ঠিকঠাকই আছে। আর ঈশানদারে ওই সাইডে দোল খাচ্ছে দেখো বাচ্চাদের মতো। A few minutes later. क्या से क्या हो गया देखते देखते। আমাদের বয়স পেরিয়ে গেছে। ভাই বেচারিরা কত সুন্দর এখানে বসেছিল দোলনাতে, বাট তারা ভুলে গিয়েছিল হয়তো তাদের বয়স পেরিয়ে গিয়েছে, সেজন্য এখন অকাত দেখা দিই। তো চলো আমরা পার্কে কিছুক্ষণ রেস্ট নিই, তোমরা সিনেমাটিক এনজয় করতে থাকো, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট লোকেশনে। টাটা। विरती बस्यो बरे मुटुमै पस्यो बरे बगाई बतासले ल्याएछ। তো গাইস আমরা এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটা তোমরা আগেও আমার ব্লগে দেখেছো যারা আমাকে অনেক আগের থেকে ফলো করো। এই জায়গাটার নাম হলো বেসিক্যালি পোড়ামাটির হাট, আর এই জায়গাটা টেরাকোটার শিল্প আর সাথে হোলির জন্য বেশি ফেমাস। আর হোলির টাইম যদি তুমি বিষ্ণুপুর এসে থাকো তো এই জায়গাটার থেকে বেস্ট অন্য কোনো জায়গা হয় না বলে আমার মনে হয়। হোলির টাইমে একটা এত বেশি ক্রাউড থাকে, তার সাথে জায়গাটা আরো বেশি সুন্দর লাগে, সাথে প্রোগ্রামও হতে থাকে। এই জায়গাটা তোমরা হোলির সময় একবার এসে ট্রাই করতে পারো, জায়গাটা বহুতই সুন্দর। আর জায়গাটাকে এখন তোমরা যেভাবে দেখছো ভাই হোলির টাইমে কিন্তু সিনটা পুরো উল্টো থাকে, একদম দূর দূর পর্যন্ত পুরো ক্রাউডেই ভর্তি থাকে। যারা যারা হোলির সময় বিষ্ণুপুর এসে দেখেছো তারাই একমাত্র জায়গাটা সম্বন্ধে বেশি ভালো জানো। তো গাইস ফাইনালি পুরো বিষ্ণুপুর ঘোরার পর আমরা এখন এসেছি লালবাঁধে। আর লালবাঁধের পাড়ে এসেছো আর চা না খেলে চলে, কিন্তু আমরা অলরেডি চা খেয়ে নিয়েছি। এতটা ল্যাদ লাগছিল ভাই, এসে না এসে চা খেয়ে নিয়েছি, যেটা তোমাদের দেখাতে পারিনি। প্রফেশনাল ব্লগার হতে পারলাম না গাইস, ক্ষমা করে দিও। আমাদের সবারই মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে আমাদের শরীরের উপর দিয়ে সারাদিন ঝড় বয়ে গেছে, বিষ্ণুপুরের ঝড়, লাল মাটির ঝড়। আর এদিকে লালটুদার অবস্থাটা একটু চেক করো, লাল মাটির ঝড়ে লালটু উড়ে গেছে, আমরা উড়ে গেছি। আর বিষ্ণুপুরের পাড়ে ভাই এরকম দাঁড়িয়ে ভিউ উপভোগ করার জায়গা অনেক আছে। আর লালবাঁধ ভাই সানসেটের টাইমে কিন্তু অসাধারণ লাগে, যারা যারা এসেছো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। আমাদের সূর্যমামা প্রায় অস্ত যাওয়ার মুহূর্তে, সাথে সাথে লোকজনের ভিড়ও ভাই ভালোই বেড়েছে। তো চলো এখন তোমাদের লালবাঁধের নিচের ভিউটা দেখাবো। নিচের ভিউটা জাস্ট কিছুটা এইরকম। আর হ্যাঁ আগে যখন লালবাঁধ এসেছিলাম এরকম বোটিং এর অপশন ছিল না, আই থিঙ্ক এটা নতুন স্টার্ট করছে। বাট আজকে যেহেতু বাজেট নেই ভাই, এদিকে যেও লাভ নেই, অন্য একদিন আসবো, দেন নৌকোতে করে পুরো লালবাঁধ তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এই লালবাঁধটা ভাই আমি ব্লগে অলরেডি 2 থেকে 3 বার কভার করে নিয়েছি, তোমরা আগের ব্লগগুলো চেক আউট করে দেখতে পারো। বিষ্ণুপুরের এখানে ভাই প্রচুর মজা করেছি আমি। সানসেট ওভার ঠিক কিছুক্ষণ আগে থেকে এখানে শুরু হয়ে যাবে বিষ্ণুপুর ঘোরানোর গান, যেটাতে বিষ্ণুপুরের ভাইবসটাই ভাই আলাদা হয়ে যাবে। মানে লালবাঁধের পাড়ের যে ভিউটা সেটা পুরোপুরি একদম চেঞ্জ হয়ে যাবে। আর তোমাদের মধ্যে কারা কারা বিষ্ণুপুর এসেছো আর বিষ্ণুপুর থেকে কতজন দেখছো সেটা কমেন্টে জানিও। তো হ্যাঁ এই ছিল আজকের ব্লগ, আর বেশি বাড়াচ্ছি না, শরীরের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো অনেকটা খারাপ আছে। বাই দ্য ওয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে এরকম নতুন কোনো একটা ভিডিওতে, তখনের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, হাই ফাই। सिर बोला सिउरी बारे